আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও যারা ঘরে বসে আমার এই প্রোগ্রামটি আজকে দেখছেন, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আমি তোমাদের আলোচনা করব আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনার মধ্যে ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা কয়েকটা স্লাইড দেখে স্লাইডের সাথে সাথে আমাদের পাঠটিকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এখানে তোমরা একটু লক্ষ্য করছো, এটা কি? এটা একটা লোহের দণ্ড, তাই না? তো তোমরা তো জানো যে কোনো বস্তুতে যদি তাপ দেওয়া হয় তাহলে তার অবস্থারও পরিবর্তন হয়। সেক্ষেত্রে দৈর্ঘ্য বাড়তে পারে, প্রস্থ বাড়তে পারে, আবার কোনোটা সংকুচিত হতে পারে। তো এখন আমরা কঠিন পদার্থের প্রসারণ কিভাবে হয় সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। এখন দেখো যে এটি একটু লোহার দণ্ড, এখানে তাপ দেওয়া হচ্ছে, তো তাপ দিলে কি হয় দেখো তো, একটু লক্ষ্য করার চেষ্টা করো। তাপ প্রয়োগ করা হলো, তাপ দিলে কি হয় দেখো, আস্তে আস্তে দেখো। পরিষ্কারভাবে বুঝতে পারছো যে তাপ দিলে তাপ প্রয়োগে কঠিন পদার্থের অণুগুলো বর্ধিত শক্তিতে স্পন্দিত হয় এবং সেটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, অর্থাৎ লোহর দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা স্লাইড দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ওই আগের মতোই আর কি। ধরো এটাও একটা ধাতব দণ্ড, ঠিক আছে, ধাতব দণ্ড, এবং সেটি হলো তামার দণ্ড। সেক্ষেত্রে আমরা তামার দণ্ডটি স্কেলের মাধ্যমে মেপে নেই এর দৈর্ঘ্যটা কত। তারপর কি করি দেখি। তারপর এই তামার দণ্ডে আবার তাপ প্রয়োগ করা হলো। তাপ প্রয়োগ করার ফলে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে দণ্ডটির দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ, তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ অথবা সংকোচন ঘটে। আমরা এখানে প্রসারণ নিয়েই আলোচনা করব আর কি। তো দেখি, তো ধরি এটি একটি ধাতব দণ্ড, আমরা আঁকার চেষ্টা করি। মনে করি এটি একটি ধাতব দণ্ড। এই ধাতব দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে L1, আর আগে যে তাপমাত্রা ছিল সেটা হলো θ1। তারপর ধাতব দণ্ডটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম দণ্ড। এবার আমরা তাপ দেব। যদি তাপ দেই তাহলে কি হয় দেখি। তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা বেড়ে গেল, θ2, সাথে সাথে লক্ষ্য করছো যে এর দৈর্ঘ্যটাও বেড়ে যাচ্ছে। এখন এই যে দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে? L2 - L1, এটাকে আমরা ডেল L হিসাবে চিহ্নিত করব। আর এই যে তাপমাত্রাটা পরিবর্তন হচ্ছে, সে তাপমাত্রা হলো θ2 - θ1, এটাকে আমরা ডেল θ হিসাবে চিহ্নিত করব। এখন লক্ষ্য করা গেছে যে তাপ প্রয়োগের ফলে যে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখো। কয়টা বিষয়ের উপর নির্ভর করে সেটা হলো আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, একটু দেখবা। মনে করো এখানে দুটো দণ্ড আছে, এটা একটা ধাতব দণ্ড, এটাও একটা ধাতব দণ্ড। পরিষ্কারভাবে বুঝতে পারছ যে এই দণ্ডটার দৈর্ঘ্যের তুলনায় দৈর্ঘ্যে বড়, ঠিক আছে।
এখন দুটাতে যদি সমপরিমাণ তাপ দাও তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনটা দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে। অবশ্যই এই দণ্ডটির দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে, তাই নয় কি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তাপ প্রয়োগে কোনো পদার্থের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধিটা ঘটে, অর্থাৎ যে দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধিটা ঘটে অর্থাৎ ডেল এল ইজ সমানুপাতিক L1। অর্থাৎ এখান থেকে বলতে পারি তাপ প্রয়োগে কঠিন পদার্থে দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধিটা ঘটে সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি বড় হয় দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, দৈর্ঘ্য যদি ছোট হয় দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে। আর একটা বিষয়ের উপর নির্ভর করছে, সেটা হলো ডেল এল ইজ প্রপোর্শনাল টু সমানুপাতিক ডেল থিটা। অর্থাৎ দুটা বিষয়ের উপর নির্ভর করছে, তাই না? এখন দুটা বিষয়ের উপর নির্ভর করছে, এই দুটা বিষয়কে যদি আমরা একত্রিত করি, ডেল এল ইজ প্রপোর্শনাল টু L1 ডেল থিটা। এখন তোমরা তো জানো যে সমানুপাতিক সম্পর্ক উঠিয়ে দিলে একটা আমরা ধ্রুবক পাই। এই ধ্রুবকটা হচ্ছে ডেল এল ইকাল টু আলফা L1 ডেল থিটা, অর্থাৎ আলফা সমান ডেল এল L1 ডেল থিটা। তোমরা তোমাদের খাতায় একটু লিখে নিতে পারো। তো এখানে আলফাটা কি? আলফাটা আমরা শিখব। আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ কোফিসিয়েন্টস অফ লিনিয়ার এক্সপানশন। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই কথাটার অর্থ হচ্ছে কোফিসিয়েন্টস অফ লিনিয়ার এক্সপানশন। এই কথার অর্থ হচ্ছে প্রত্যেক ধাতব পদার্থের দৈর্ঘ্য প্রসারণ আলাদা। যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ একরকম হবে, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ একরকম হবে, এবং তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ একরকম হবে, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ আরেক রকম হবে, কাঁচের দৈর্ঘ্য প্রসারণ আরেক রকম হবে। তাহলে এই আলফাটা আমরা আবার বলছি যে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ। এবার আমরা এখান থেকে এই দৈর্ঘ্য প্রসারণ সহগের এককটা কি হবে আমরা হিসাব করতে পারি। তোমরা একটু দেখো, হিসাব করতে পারি। তাহলে এককটা কি হবে? এ ডেল এল, অর্থাৎ এটা এক ধরনের দৈর্ঘ্য, এর একক কি হবে? মিটার। L1 এটা তো দৈর্ঘ্য, এর একক মিটার হবে। তাহলে এটা কি এর একক কেলভিন, তো শুধুমাত্র নিচে কেলভিন থাকবে, সুতরাং আমরা পার কেলভিন এর একক পাই। এখন তোমাদের সামনে একটু আমি লিখে দিতে পারি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার কেলভিন। এর অর্থ কি? আচ্ছা, এর অর্থ কি যদি আমরা জানতে চাই তাহলে তার আগে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা কি হতে পারে সেটা আমরা দেখব। সংজ্ঞাটা কি হতে পারে আমরা চেষ্টা করব, দেখি। আমরা জানি আলফা ইকাল টু ডেল এল ডিভাইডেড বাই L1 ডেল থিটা। এখন এর এককটা কি হতে পারে? এককটা তো আমরা পেয়েছি যে পার কেলভিন। তো এখন এর সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, এই যে L1কে যদি 1 করি আর এটুকুন যদি 1 করি, অর্থাৎ এটা যদি 1 মিটার দৈর্ঘ্য নেই আর তাপমাত্রার পার্থক্য যদি 1 কেলভিন করি, তাহলে কি পাই? আলফা ইকাল টু ডেল এল পাই, তাই না? তো আলফাটা কি হচ্ছে? তখন শুধুমাত্র প্রসারণটা হচ্ছে। আমরা সংজ্ঞাটা এভাবে করতে পারি যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে উহার দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা ঘটে সেটাই হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমি বেশি আর বলবো না। এবার আমি সরাসরি লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার -11 পার কেলভিন এর অর্থ কি, এর উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখার চেষ্টা করবা। তাহলে যেখান থেকে প্রশ্ন আমরা সেখান থেকে উত্তর করার চেষ্টা করব। আমাদের সামনে প্রশ্ন ছিল যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার -11 পার কেলভিন এর অর্থ কি। আমরা সেইভাবে উত্তর দেব, বলবো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6
ইন্টু 10⁻⁻11 পার কেলভিন বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লৌহদণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে উহার দৈর্ঘ্য বরাবর এত অর্থাৎ 11.6 ইন্টু 10⁻11 মিটার বৃদ্ধি পায়। আমি বুঝাতে পারছি কি না, আমি আবার বলছি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 ইন্টু 10⁻11 পার কেলভিন বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লৌহদণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার দৈর্ঘ্য বরাবর 11.6 ইন্টু 10⁻11 মিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ শিখলাম, দৈর্ঘ্য প্রসারণ শিখলাম। এবার আমরা একইভাবে হ্যাঁ, এখানে সংজ্ঞাটা লেখা আছে, একটু লক্ষ্য করো যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। আমি ইতিমধ্যেই সংজ্ঞাটা তোমাদেরকে আমি বলেছি। এবার আমরা লক্ষ্য করব যে আসলে এই তাপ দিলে কোনো পদার্থের শুধুমাত্র কি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, প্রস্থ বরাবর বৃদ্ধি পায় না? হ্যাঁ, প্রস্থ বরাবরও বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্য প্রস্থ দুটা বরাবরই বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা যে বৃদ্ধিটা ঘটে সেক্ষেত্রে আমরা এই বৃদ্ধিটাকে কী বলবো? সেটাকে ক্ষেত্র প্রসারণ বলবো না? দৈর্ঘ্য মনে করি এটা একটা ধাতব পদার্থ যার আদি ক্ষেত্রফল হলো এ, তাই না? তা আমরা তাপ দিলাম কি হবে? অবশ্যই এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায় তাহলে আচ্ছা, হ্যাঁ, লক্ষ্য করো যে মনে করো এটা একটা ধাতব পদার্থ যার আদি ক্ষেত্রফল হলো এ, এখানে আমরা তাপ দেওয়ার চেষ্টা করলাম যার ফলে এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল ডেল এ। এখন পরীক্ষা করে দেখা গেছে যে আগের মতোই পরীক্ষা করে দেখা গেছে এই যে ক্ষেত্র প্রসারণটা হচ্ছে এই ডেল, এটাকে বলবো আমরা ক্ষেত্র প্রসারণ। তো মনে করি এখানে তোমাদের স্লাইডে করাচ্ছে যে আদি ক্ষেত্রফল A1, পরে যে তাপ দেওয়ার পরে যে ক্ষেত্রফল A2, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধিটা হচ্ছে A2 - A1, এটাকে আমরা ডেল এ বলবো। আবার তাপমাত্রা আগে ছিল θ1, পরে হচ্ছে θ2, তাপমাত্রা বৃদ্ধিটা হচ্ছে কি θ2 - θ1 ইকাল টু ডেল θ, আর A2 - A1 ইকাল টু ডেল এ। আচ্ছা, এখন পরীক্ষা করে দেখা গেছে যে তাপ দেওয়ার ফলে উহার ক্ষেত্রফল যে বৃদ্ধি পায় এই ক্ষেত্রফলটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ ডেল এ ইজ প্রপোর্শনাল টু A1, অর্থাৎ ক্ষেত্রফলটা যদি বড় হয় তাহলে ক্ষেত্রফলটা বেশি বৃদ্ধি পাবে, আর যদি ছোট হয় অর্থাৎ আদি ক্ষেত্রের সমানুপাতিক। অলসো আবার ডেল এ ইজ প্রপোর্শনাল টু ডেল θ, দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা আদি ক্ষেত্রফল আর একটা হলো তাপমাত্রা পার্থক্য। এই দুটোকে যদি একত্রিত করে আমরা পাই ডেল এ ইজ প্রপোর্শনাল টু A1 ডেল θ। আবার সমানুপাতিক সম্পর্ক যদি উঠায় ফেলি তাহলে ডেল এ ইকাল টু বিটা A1 ডেল θ, হিয়ার বিটা ইকাল টু ডেল এ A1 ডেল θ। এখানে বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, অর্থাৎ কোএফিসিয়েন্টস অফ সারফেস এক্সপানশন, ক্ষেত্র প্রসারণ সহগ। আচ্ছা, এবার আমরা ক্ষেত্র প্রসারণ সহগের এককটা কি হবে এবং সংজ্ঞাটা কি হবে আমরা এবার দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখো তো ক্ষেত্র প্রসারণ সহগের একক কি হবে? এই ডেল এ, এটা একটা ক্ষেত্রফল, এর একক তো মিটার স্কয়ার আমরা জানি।
A1 এটা একটা ক্ষেত্রফল, এর একক মিটার স্কোয়ার আমরা জানি। এই দুটো যদি কেটে যায় থাকলো এটা ডেল থেটা, এটার একক হচ্ছে কেলভিন। সুতরাং এই ক্ষেত্র প্রসারণ সহগের একক হবে পার কেলভিন। এখন আমরা ইস্পাতের 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 ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকাল টু লিখব 22 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বোঝায়। তো এইটা যদি আমরা শিখি তার আগেই আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞাটা শেখার চেষ্টা করব। এখানে লেখা আছে দেখো যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আগের মতোই বৃদ্ধি পেলে ওর ক্ষেত্র বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। এখানে দেখো এটাকে যদি 1 করি আমরা অর্থাৎ 1 মিটার স্কোয়ার, আর এটাকে যদি আমরা 1 করি অর্থাৎ 1 কেলভিন, তাহলে থাকে কি বিটা ইকাল টু ডেলে। যদি তাই হয়ে থাকে তখন আমরা এটা মানে ভাষায় বলতে পারবো যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার ক্ষেত্র বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ। এবার আমরা ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকাল টু 22 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বোঝায়। আমরা বলতে পারবো যে এখান থেকে উত্তর যে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22 × 10⁻⁻6 পার কেলভিন বলতে বোঝায় যে 1 মিটার স্কোয়ার কোনো ইস্পাত দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার অর্থাৎ 22 × 10⁻⁻6 মিটার স্কোয়ার বৃদ্ধি পায়। আচ্ছা, তো এইভাবেই আমরা এভাবে আমরা শিখলাম কি দৈর্ঘ্য প্রসারণ সহগ শিখলাম, ক্ষেত্র প্রসারণ সহগ শিখলাম। এভাবে আমরা আয়তন প্রসারণ সহগ আমরা করে ফেলতে পারবো। আমরা এটার প্রতিপাদন করব না, আমরা সরাসরি লিখে ফেলবো যে গামা ইকাল টু ডেল ভি অন ডেল থেটা। অর্থাৎ গামা হচ্ছে কি আয়তন প্রসারণ সহগ। একই ঘটনা আয়তন প্রসারণ সহগের সঙ্গে আমরা বলতে পারবো যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার আয়তন বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় এর আয়তন প্রসারণ সহগ। এখন আমরা আগের মতোই আর একটা নতুন প্রবলেম দিতে পারি যে কাঁচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বুঝি। উত্তর একইভাবে চলে আসবে। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে কাঁচের আয়তন প্রসারণ সহগ 27 × 10⁻6 পার কেলভিন বলতে বোঝায় 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো কাঁচের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার আয়তন বরাবর 27 × 10⁻6 মিটার কিউব বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ শিখলাম, আয়তন প্রসারণ সহগ শিখলাম, ক্ষেত্র প্রসারণ সহগ শিখলাম, অর্থাৎ আলফা বিটা গামা এই 3টা জিনিস শিখলাম, তাই না? তো এই 3টা জিনিসের মধ্যে আমরা সম্পর্ক করার চেষ্টা করব। তো দেখো, আচ্ছা দেখো বিটা ইকাল টু টয়েস আলফা আর গামা ইকাল টু 3 আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা ইকাল টু টয়েস আলফা, আর আয়তন প্রসারণ সহগ আর কি দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে সম্পর্ক হচ্ছে গামা ইকাল টু 3 আলফা। তো এখান থেকে আমরা 3টার সাথে কম্বাইন করতে পারি, যে এখান থেকে আমরা লিখতে পারি যে গামা ইকাল টু 3 আলফা। তো গামা ইকাল টু 3 আলফা যদি লিখতে পারি তাহলে আলফা ইকাল টু বিটা বাই 2 লিখতে পারি না? এখানে 3 বিটা বাই 2 লিখতে পারি না? পারি।
তাহলে তিনটা আমরা একসাথে লিখলে কি পাই যে 3β/2, তিনটা একসাথে এইভাবে লিখতে পারি। যদি আমরা কম্বাইন্ডলি ফাইনালি লিখতে চাই তাহলে লিখতে পারবো 2γ = 6 আলফা = 3β। অর্থাৎ আলফা, বিটা এবং গামার মধ্যে তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা বের করতে পারলাম। আচ্ছা, তো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ শিখলাম, ক্ষেত্র প্রসারণ সহগ শিখলাম, আয়তন প্রসারণ সহগ শিখলাম। তো এই তিনটা জিনিসের মাধ্যমে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটা তোমরা একটু খাতায় উঠিয়ে নাও। লেখা রয়েছে এখানে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দৈর্ঘ্য এত হলো। তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ, প্রথম প্রশ্ন হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ কী। দ্বিতীয় প্রশ্ন হলো কঠিন পদার্থের ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে তথ্যে দেওয়া আছে দৈর্ঘ্য আর নির্ণয় করতে বলেছে ক্ষেত্র আর আয়তন। সুতরাং এই যে এই সম্পর্ক ছিল না, এই সম্পর্ক থেকে এগুলো তোমাদেরকে করতে হবে। আচ্ছা, তারপর দেখো যে উক্ত ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। আবার এখানে আবার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধির সাথে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ ঘটে, বিশ্লেষণ করো। তো আমার মনে হয় যে আমরা আমাদের এই যে ক্লাসের আলোকে এই প্রবলেমটা আশা করি তোমরা সলভ করতে পারবে। তো আজকে আমি আর বেশি আলোচনা করব না। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। আমি আশা করব যে তোমরা করোনার মধ্যে বাড়িতে শুধু বসে না থেকে যদি লেখাপড়ার মধ্যে থাকো তাহলে তোমাদের মনটা ভালো থাকবে। সাথে সাথে তোমরা হালকা ব্যায়াম যদি করতে পারো আর পড়াশোনা চালিয়ে যাও তাহলে আমি আশা করব তোমাদের শরীর স্বাস্থ্য মন সকল কিছুই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।